র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এই লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে র্যাবের নাম বদলে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আইনগত কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে নাগরিকদের অভিযোগ ও এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটির গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড সহ বিশিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তর করতে হবে। চুক্তিভিত্তিতে কর্মরত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকের মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হয়। আজ মঙ্গলবার থেকে তাদের মেয়াদ আরও 1 বছর বাড়ছে। এর আগে 2026 সালে 16 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গত বছরের 12 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগের পান সিনিয়র সচিব এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো নির্বাচিত সরকার। 1.5 দশক পর রাষ্ট্র পরিচালনায় আবারও বিএনপি। 6 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কিংবা জন আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো? সরকার প্রধান তারেক রহমানের নীতি প্রশংসিত হয়েছে সব মহলে। চলমান সংকট ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোন পথে তার সরকার, জানাচ্ছেন শফিকুল হক। এই ছুটে চলা কি শুধুই উচ্ছ্বাস, নাকি একজন সরকার প্রধানকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি? নির্বাচনের মাঠে যে জন আকাঙ্ক্ষা তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, দায়িত্ব নেয়ার পর সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো? 6 মাসের কাজে সেই মাপকাঠি নির্ধারণ না করা গেলেও গতিমুখটা বোঝার জন্য যথেষ্ট বলেই মনে করেন অনেকে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। ভোট হওয়ার 1 সপ্তাহের মধ্যে এবছরের 17 ফেব্রুয়ারি শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো শুধু ইশতেহারের পাতায় আটকে থাকেনি। শুরু থেকেই সেগুলোকে ধাপে ধাপে কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করেছে সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড। সামাজিক নিরাপত্তায় সবচেয়ে আলোচিত এই উদ্যোগ শুরুর 4 মাসের মধ্যেই পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে শুরু করেছে সরকার। একই সঙ্গে কৃষিকে দেয়া হয়েছে নতুন গুরুত্ব। কার্ডের মাধ্যমে কৃষকদের একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে কৃষকদের এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকার কৃষি ঋণও মওকুফ করা হয়েছে। ফিরে এসেছে খাল খননের কর্মসূচি। জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থা শক্তিশালী করা, কৃষি জমির উৎপাদনশীলতা বাড়ানো, গ্রামের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এই কর্মসূচি। আর জলবায়ু ও পরিবেশের প্রশ্নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা সরকারের অগ্রাধিকারের তালিকায়। তবে সরকারের প্রথম 6 মাসের গল্প শুধু কর্মসূচির নয়, রাষ্ট্র পরিচালনার ধরনেও কিছু বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। 6 মাসে সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার কথা নয়,
তবে সরকারের নিজস্ব মূল্যায়নেও যেমন একদিকে দৃশ্যমান অগ্রগতির কথা বলা হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য, ব্যাপক কর্মসংস্থান, পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কার সহ বেশ কিছু বড় প্রতিশ্রুতি এখনো দীর্ঘমেয়াদী বাস্তবায়নের পথে। ঘাটতি কোথায় এবং কেন সেটিও অকপটই বলছেন সরকার প্রধান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রতিশ্রুতির অনেকটাই শুরু হয়েছে, এখন বাস্তবায়নের পালা। সে পথেই এখন তারেক রহমানের সরকার। শফিকুল হক, ৭১, ঢাকা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ৫৪ কোটি টাকা পাচারের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটের চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মুখপাত্র আখতারুল ইসলাম। তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে প্রায় ৮,০০০ কোটি টাকা লুপাটের অভিযোগে শতাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে তারা। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকা খরচের পরিবর্তে কর্মীদের কাছ থেকে ৪.৫ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করেছে এসব এজেন্সি। এরই ধারাবাহিকতায় ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদকের মুখপাত্র। আজকে জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার পে স্কেল নিয়ে ৩ মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরও বলেন, আমদানির নির্ভরতা কমাতে দেশে ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাস দিয়েই এই সংকটের সমাধান করা সম্ভব হবে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাদের সাথে তুলে ধরবো। এটা এখানে তো আলোচনার বিষয় না, দিনের এটা তো সময় মতো হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে, সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেও তিনি পরাজিত হননি, শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সোমবার বিকালে রাজধানীর নীলক্ষেতে ICMAB অডিটোরিয়ামে মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোক প্রাপ্তির দীপশিখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় আরও বলেন, যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হন না, এমন মানুষ শতাব্দীতে ১-২ জন্মায়। বেগম খালেদা জিয়া তেমনই একজন। বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যায়নি। তিনি জানিয়ে গেছেন, যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা। এককালীন ৫,০০০ টাকা ও বাৎসরিক ৩৮,৫০০ টাকার বিনিময়ে ঢাকায় নিবন্ধিত হকাররা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। আগামী ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত নীতিমালা স্পষ্ট হবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের আয়োজনে হকার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রশাসক জানান, রাজধানীতে হকারদের জন্য এলাকাভিত্তিক নিবন্ধনের ব্যবস্থা করছে সরকার। নিবন্ধনের জন্য হকারদের এককালীন 5,000 টাকা দিতে হবে, আর প্রতি বছর নবায়নের জন্য দিতে হবে 2,500 টাকা। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে 3,000 টাকা দিতে হবে বলে জানান তিনি। এ সময় নিবন্ধনহীন ও নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এককালীন হলো 5,000 টাকা, এটা একদম ফাইনাল। আর আপনার প্রতি বছর আপনি নবায়ন করবেন, সেটার জন্য আপনাকে দিতে হবে 2,500 টাকা। ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি হকার কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন স্থান ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে আপনাকে দিতে হবে 3,000 টাকা। মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে লালমনিরহাটের পাটগ্রামের দোহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের 500 শিক্ষার্থীর পাঠদান। 25টি অনুমোদিত পদ থাকলেও তাতে নিয়োগ নেই। অনেক সময় পড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিয়ে এলাকায় শিক্ষিত যুবকদের ডেকে আনা হয়। এদিকে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে শিশুদের জন্য 1975 সালে প্রতিষ্ঠিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় 2013 সালে সরকারি হয়। স্কুলটিতে পড়াশোনা করছে প্রায় 500 শিক্ষার্থী। তবে এই 500 শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। তিনি ক্লাস নিচ্ছেন মানবিকের, আবার কখনো বিজ্ঞানের। অথচ স্কুলটিতে প্রধান শিক্ষক সহ 25 জন শিক্ষক থাকার কথা ছিল। সায়েন্সের টিচার না থাকার কারণে অনেকে এখানে ভর্তি না হয়ে শহরমুখী হয়ে যায়। যে কোনো ব্যক্তিকে বলবে যে এটা অসম্ভব, কারণ একজন টিচার দিয়ে একটা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক বলতে এখানে শিক্ষক শূন্য, একজন শিক্ষক আছে, শুধু সরকারি শিক্ষক। তার দ্বারা একটা স্কুল কিভাবে চালানো সম্ভব এটা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলেও তারা উত্তর দিচ্ছে না। দুটি বিভাগ আছে, সায়েন্স বিভাগ, আর্টস বিভাগ, কিন্তু এগুলোর কোনো ধরনের শিক্ষক নাই। শিক্ষক না থাকার কারণে আমাদের পড়াশোনা অনেক ব্যাহত হচ্ছে, আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি দিন দিন। আমরা চাই আমাদের বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব সকল বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে এনে চলে পাঠদান। এই অবস্থায় উদ্বিগ্ন অভিভাবকরাও। এখানে ছাত্রছাত্রী 700-র মতন, একজন টিচার দিয়ে কি ছাত্রছাত্রী লেখাপড়া তো হবে না। আমরা এই দহগ্রাম স্কুলে আমরা শিক্ষক চাই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শিক্ষক চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। এখন তিনি সহকারী শিক্ষক, আবার প্রধান শিক্ষকও। বিষয়ভিত্তিক 5 জন, তার মধ্যে বাংলা, ইংরাজি, গণিত, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা। এই 5 জনের মধ্যে 4 জনেই চলে গেছে, আমি শুধু খালি বাংলা আছি, আর প্রশাসনিক তো আগেই চলে গেছে। সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে অচিরেই কিছু শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তারা গ্রহণ করবেন। আমরা আশা করি কিছু শিক্ষক এখানে নিয়োগ প্রাপ্ত হলে এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটা অব্যাহত থাকবে, এবং এই যে একটা ছিটমহলের যে শিক্ষা কার্যক্রম এবং তার উন্নয়ন সেটি এখানে অব্যাহত থাকবে। এদিকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজেরাই প্রতীকী শিক্ষক সেজে শুরু করেছেন আন্দোলন। বনশ্রী হালদার, ৭১। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে তৃণমূল থেকে মাঠ তৈরি সহ নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়েছেন সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় বরকতুল্লাহ বুলু বলেন, সমাজ থেকে মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। সমাজের সচেতন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধের বিরুদ্ধে জনমত তৈরি সহ সোচ্চার থাকতে হবে। সোমবার ফাইনাল খেলায় ট্রাইবেকারে 5-4 গোলে জয়ী হয় কোম্পানিগঞ্জের বসুরহাট একাদশ। গত 2রা আগস্ট থেকে শুরু হয় টুর্নামেন্টে অংশ নেয়া 16টি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিকেএসপি করেছিলেন। প্রেসিডেন্ট গোল্ড কাপ থেকে শুরু করে সমস্ত খেলাকে মাঠে মানুষের জন্য খেলাধুলার ব্যবস্থা করেছিলেন। নারীদের ভলিবল, নারীদের কাবাডি, নারীদের সাঁতার, নারী ফুটবল, আজকে বাংলা নারী ক্রিকেট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই
আমরাও আমাদের উনি প্রত্যেকটি উপজেলায় একটি আধুনিক স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। জেলা পর্যায়ে যে স্টেডিয়াম আছে এটাকে সর্বাত্মক জেলা জাতীয় পর্যায়ের স্টেডিয়ামের মর্যাদা দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।